দেখো যে কিভাবে তুমি নার্সিং পরীক্ষা দিবে, কোথায় ভর্তি হবে, কিভাবে প্রিপারেশন নিবে, এ টু জেড জার্নিটা হচ্ছে আজকের আলোচনায় থাকবে তোমাদের জন্য। সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অবশ্যই, কারণ তোমাদের জন্য ছোট্ট করে কিছু আলোচনা করব, এবং এটা শুধুমাত্র এইচএসসি শিক্ষার্থীদের জন্যই নয়, এইটা থাকবে বিভিন্ন সময়ের যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে হয়নি নার্সিং পরীক্ষায়, সেকেন্ড টাইমে প্রিপারেশন কিভাবে নেবে তাদের জন্য একটা গাইডলাইন। সো শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। পাশাপাশি যারা অভিভাবকরা রয়েছে তাদের জন্য এই রুট টু নার্সিং ক্যারিয়ার ক্লাসটুকু খুবই ইম্পর্টেন্ট আজকের বিষয়। সো আমি আলোচনা করব যত প্রকার কোয়েশ্চেন আছে নার্সিং ভর্তি পরীক্ষায় ভর্তি হতে হলে, যেই পরীক্ষায় কিভাবে পরীক্ষা দিব, কোথায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিব, আমি কি পাবলিকে পড়বো নাকি আমি প্রাইভেটে পড়বো, আমার কত মার্কস লাগবে, কত মার্কসের পরীক্ষা দিব, যারা এই জায়গাটুকু বুঝে না বা জানে না তাদের জন্য এটা একটা কমপ্লিট একটা গাইডলাইন। সো চলো আমরা দেখি যে আমাদের রুট টু নার্সিং বা আমাদের যে স্বপ্নের যে নার্সিং ক্যারিয়ার, কেন এটাকে আমরা স্বপ্ন বলতেছি, বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্যারিয়ার হচ্ছে নার্সিং ক্যারিয়ার। সো এইটা সম্পর্কে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই যে এখানে কয়েকটা বিষয় উল্লেখ করা আছে। আমরা যদি দেখি যে কেন নার্সিং, এই যে কয়েকজন নার্সদের দেখে একদম হাসি মুখো বোঝাই যাচ্ছে যে নার্সিং ক্যারিয়ারটা কতটা উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা আরেকটু যদি খেয়াল করি যে কেন আমরা নার্সিং করব, এই প্রশ্নের উত্তর যে একজন অভিভাবক হিসেবে অথবা তুমি একজন শিক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষার পরে তুমি কেন নার্সিং করবে, এটা একটা প্রশ্ন থাকে না, কেন আমি নার্সিং করবো, কেন আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো না, বা কেন আমি কি নার্সিং করে কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবো, এই স্কোপটা আছে কিনা আমরা একটু দেখি। মানব সেবার মহান পেশা হচ্ছে এই নার্সিং পেশা। কেন আমি বলতেছি এটা মানব সেবার মহান পেশা? আমরা জানি নার্সিং জগতের অন্যতম পথিকৃত যাকে হচ্ছে মানে নার্সিং জগতের বলা যেতে পারে হচ্ছে যিনি হচ্ছেন মাদার বলে থাকি, এবং যিনি নার্সিং বিষয়টাকে তুলে নিয়ে আসছেন তিনি হচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তাই না? ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যাকে লেডি উইথ দ্য ল্যাম্প, যাকে আলোকবর্তিকা বলা হয়ে থাকে, তিনি কিন্তু এই নার্সিং জগতের বা নার্সিং পেশার অন্যতম একজন, আধুনিক নার্সিং পেশার অন্যতম পথিকৃত ব্যক্তিত্ব। সো এই তার যে মহান মানে কৃতিত্ব, সেটা আমরা যখন ক্রিমিয়ার যুদ্ধ পরবর্তী সময় আমরা দেখতে পারি শত শত মানে রুগীর সেবা শুশ্রূষায় যিনি তখন নিয়োজিত ছিল। বর্তমান সময় আমরা বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ধরনের প্রাইভেট পাবলিক হসপিটালে আমরা দেখতে পাই যে বিভিন্ন নার্সরা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, এবং তাদের কাজগুলো হচ্ছে সবচেয়ে রুগীর খুব নিকটে থেকে, এবং রুগীর সাথে তার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, যেটা একমাত্র নার্সিং পেশায় আমরা দেখতে পাই। কখনো কখনো গ্রাম থেকে অনেক রুগীরা আসে, আইসা দেখা যাচ্ছে নার্সদের তারা ডাক্তার মনে করে, তারা মনে করে যে মানে তাদেরকে ডাক্তার ডাকে, স্যার ম্যাডাম ডাকে, এবং তাদেরকে অন্যরকমভাবে তাদেরকে কি করে, তাদেরকে আলাদাভাবে তাদেরকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করে, সো এবং সম্মান করে। এই জন্য আমি বলতেছি এটা মানব সেবার এক মহান পেশা হচ্ছে নার্সিং পেশা। যারা এইচএসসি পরবর্তী শিক্ষার্থীরা রয়েছে তারা ভর্তি হবে কোথায় সেটা একটু ভাববে যে নার্সিং পেশাটা হচ্ছে একটা মহান পেশা। তারপর কি দেশে বিদেশে চাকরির বিশাল সুযোগ রয়েছে। অনেকে মনে করে শুধু নার্সিং পেশা দিয়েই হয়তো আমি কেয়ার গিভারে যেতে পারবো, এইটা না। শুধু নার্স হিসেবে তুমি বিদেশে লেখাপড়ার জন্য ইউকে, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে আর একটা মানে সমূহ সম্ভাবনা রয়েছে, এইটা আমরা দেখতে পাই। বর্তমান সময়ে দেখা গেছে যে আমরা বাংলাদেশ সরকার, দেখা গেছে আমাদের বাংলাদেশ সরকার মানে বাইরে বা বিদেশে যে কোনো দেশের সাথে চুক্তিবদ্ধভাবে প্রায় 100, 200, 1000 শতাধিক করে হচ্ছে নার্স বিদেশে মানে পাঠানো হয় চুক্তিভাবে। সেইখানে তোমার কিন্তু প্রতিযোগিতা করার সুযোগ রয়েছে। ওকে, তুমি যদি নার্সিং কমপ্লিট করো, তারপর এটা একটা সম্মানজনক ক্যারিয়ার। প্রথমেই বললাম যেহেতু এটা মহান পেশা, মানে এটা সম্মানজনক একটা ক্যারিয়ার হিসেবে আমরা দেখতে পাই। তারপর দেখি আর্থিক নিরাপত্তা। আবারও বলতেছি প্রিয় নার্সিং শিক্ষার্থীরা বা নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, এইটা আর্থিক নিরাপত্তা, আর্থিক সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। কেন বলতেছি জানো? কারণ তুমি যদি নার্সিং মানে প্রিপারেশন নাও, নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে একটা পাবলিক অথবা প্রাইভেট নার্সিং কোচিংয়ে ভর্তি হয়েছো, তখন তোমার কিন্তু ফাইন্যান্সিয়ালি তোমার ক্রাইসিস থাকবে না। এইটার পরে যখন তুমি একটা পাবলিক অথবা প্রাইভেট একটা কলেজ মানে নার্স হসপিটালে যখন এটা তুমি একটা চাকরি পেয়ে যাবা বা নার্স হিসেবে নিজেকে নিযুক্ত করবা, তখন কিন্তু তোমাকে একটা হ্যান্ডসাম একটা স্যালারি প্রদান করাবে। সো এই জায়গায় কিন্তু আর্থিক নিরাপত্তা রয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ, যেটা আমি প্রথমে বলে ফেললাম। এই বিষয় হচ্ছে যে কেন নার্সিং আসবা, এই চিন্তাগুলো
এই ধারণাগুলো দিয়েই তুমি নার্সিং আসার চেষ্টা করবা, আদারওয়াইজ আসার দরকার না। যদি মনে করো যে এইগুলো আমার জন্য, তখন তুমি আসতে পারো। এখন আমরা আসি মূল আলোচনায়, যে নার্সিং ভর্তি পরীক্ষা তুমি ভর্তি পরীক্ষা দিবা। এখন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা বা যে সকল অভিভাবকরা রয়েছে বা শিক্ষার্থীরা রয়েছে যে ভাইয়া আমি নার্সিং ভর্তি পরীক্ষায় মানে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছি, বাট আমার রিকোয়ার্ড মার্ক কত লাগবে, কত মার্কের পরীক্ষা দিতে হবে, কয় মাসের প্রিপারেশন নিব। আবারও বলতেছি, তুমি যখন নার্সিং এইচএসসি ভর্তি পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষা দিয়ে, ইন্টারমিডিয়েটের পরীক্ষা দিয়ে তুমি 3 থেকে 4 মাস সময় পাবা, যখন তোমার এই নার্সিং প্রিপারেশনের জন্য প্রতি বছর নার্সিংয়ের সার্কুলার দেয়, এবং নার্সিং দেখা যায় পাবলিক এবং প্রাইভেটের শিক্ষার্থীদের জন্য একটা পরীক্ষা হয়ে থাকে। এবং সেই পরীক্ষায় তোমাকে কি কি বিষয়, তুমি নার্সিং পেশায় যাইতে হলে তুমি কি কি বিষয় নিতে পারবা। তুমি প্রথমত ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়েফারি, এইটা যারা হচ্ছে মানবিক এবং সায়েন্স সবাই এটাতে যাইতে পারবা। অর্থাৎ আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, তারপর হচ্ছে সবাই এই ডিপ্লোমা নার্সিংটা করতে পারবা। ওকে, বিএসসি নার্সিং তুমি যারা হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীরা রয়েছে তারা হচ্ছে বিএসসি নার্সিং করবে, একমাত্র তাদের এই সুযোগটা রয়েছে বিএসসি নার্সিং করার জন্য। আবারও বলতেছি, মনোযোগ সহকারে কথাগুলো শুনবা, যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমাকে ডিপ্লোমা নার্স করতে পারো, আর্টস সায়েন্স কমার্স সবাই করতে পারবে, বাট বিএসসি নার্সিং একমাত্র হচ্ছে কাদের জন্য বললাম, এইটা একমাত্র যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য। তারপর ডিপ্লোমা ইন মিডওয়েফারি, এইটাও হচ্ছে সায়েন্স আর্টস কমার্স সবাই জন্য, এবং এটা আর্টসের শিক্ষার্থীরা অধিকাংশ সময় ডিপ্লোমা ইন মিডওয়েফারি করে থাকে। এরপর দেখি ভর্তি পরীক্ষা কিরকম হবে, এমসিকিউ ভিত্তিক হবে, 100 মার্কের একটা কি হবে ভর্তি পরীক্ষা হবে, 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। মেধার ভিত্তিতে তোমাকে নির্বাচন করা হবে, মেডিকেলে যেভাবে প্রিপারেশন নেওয়া হয়, যেভাবে ভর্তি পরীক্ষা দেওয়া হয় সেইভাবে। এবং ভর্তি পরীক্ষার সাবজেক্টগুলো কি কি থাকবে আমরা যদি একটু দেখি। তুমি যদি নার্সিংয়ের প্রিপারেশন নাও তাহলে তোমার এই বিষয়গুলো পড়াশোনা করতে হবে। তোমাকে বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, মোট হচ্ছে 100 নম্বরে একটা পরীক্ষা থাকবে। ভর্তি পরীক্ষার এই বিষয়গুলো তুমি পড়বা। তারপর কি আছে আমরা একটু দেখি যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য মার্কটা কিভাবে ডিস্ট্রিবিউট করা থাকবে। আবারও বলতেছি, তোমাদের সকল উত্তর আজকের ক্লাসে, সো আজকের বিষয়ে শেষ পর্যন্ত বলতে দেখবে, ঠিক আছে। আচ্ছা দেখি নার্সিং ভর্তি পরীক্ষায় মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে। যে তুমি যদি বিএসসি ইন নার্সিং করো বা বিএসসি নার্সিং যদি পড়াশোনা করো, তোমার টোটাল মার্ক, তোমার যে মেধাটা মূল্যায়ন করবে টোটাল 150 মার্ক। আবারও বলতেছি, তোমার টোটাল মার্ক 150, এর জন্য তোমার ভর্তি পরীক্ষার এই যে বলছিলাম 100 মার্কের ভর্তি পরীক্ষা নিবে, 100 মার্কের ভর্তি পরীক্ষা, আর তোমার এসএসসি এবং এইচএসসি দুইটার রেজাল্ট লাগবে, এসএসসি এবং এইচএসসি দুইটার রেজাল্ট লাগবে, এবং তোমাকে ন্যূনতম তুমি 6.5 করে পেতে হবে। তোমাকে 6.5 ছাড়া তুমি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা না, এর নিচে হলে তুমি দিতে পারবা না। দুইটা মিলে এসএসসি এবং এইচএসসি জিপিএ দুইটা মিলে যখন 6.5 এর নিচে গেলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা না। আবারও বলতেছি, যদি তোমার এসএসসিতে জিপিএ 5 থাকে তাহলে তুমি কত পাবা, 25 পাবা, এবং এইচএসসিতে জিপিএ 5 থাকলে তুমি 25 পাবা, না থাকলে আর একটু কম পাবা। এই তোমার 100 মার্কের সাথে তোমার হচ্ছে এখানে 50 মার্ক যুক্ত হবে, এসএসসি এবং এইচএসসি মার্ক এইখানে যুক্ত হবে। ওকে, ভালো কথা। এখন তোমার এই যে 100 মার্কের ভর্তি প্রিপারেশন নেবে এই 3-4 মাসে, তোমার এইচএসসির পরবর্তীতে কি কি পরীক্ষা নিবা দেখো। এমসিকিউ 100 নম্বর, এর মধ্যে তুমি বাংলা নিবা হচ্ছে 15 মার্কের। আবার বলছি, বাংলা 15 মার্ক থাকবে, ইংরেজি 20 মার্কের, তারপর গণিত থাকবে তোমার 10 মার্কের। তুমি যদি সায়েন্সের বিশেষ করে বিএসসি নার্সিং করো, তোমার বিজ্ঞানের জীববিজ্ঞান, পদার্থ, রসায়নের উপর তোমার থাকবে 40। এর আগে এটা ছিল 30, বর্তমানে এটা 40 করে ফেলছে। এবং সাধারণ জ্ঞানে তোমার একটু মার্কটা কমিয়ে ফেলছে। সাধারণ জ্ঞান এবং মানবিক মূল্যবোধে হচ্ছে কত মার্ক, 15 মার্ক। এই দিক দিয়ে হচ্ছে বাংলায় কমিয়ে সাধারণ জ্ঞানে হচ্ছে 10 ছিল আগে, এই টোটাল 15। এখানে একটা মানবিক মূল্যবোধ, একটা সাধারণ জ্ঞান আছে, একদম ভেরি ইজি। এই সাধারণ জ্ঞানটুকু হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো। এই সাধারণ জ্ঞানের যারা বিএসসি নার্সিং প্রিপারেশন নিবা তাদের জন্য এই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা, ভালো করে খেয়াল করো।
বাংলা 15, ইংরেজি 20, গণিতে 10, বিজ্ঞানের যারা রয়েছে বিজ্ঞানে 40। সুতরাং সায়েন্সের শিক্ষার্থীদের জন্য একটা বিশাল সুযোগ। বিজ্ঞানের যে ফান্ডামেন্টাল বা মৌলিক যে বিজ্ঞানগুলো মানে সায়েন্সের যে ধারণাগুলো, এখানে 40 মার্ক। তোমার মানে শিক্ষকরা তোমাদেরকে একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয় বুঝাবে। সো তোমরা এগুলা নিয়ে মানে নিশ্চিত থাকো যে এই মানে ভর্তি প্রিপারেশনটা কীরকম হবে। এরপর আমরা আসি দেখি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, যারা হচ্ছে আর্টস এবং কমার্স স্টুডেন্টরা এইখানে আসতে চাচ্ছে, তারা কি করবে? তারা বাংলায় দিবে 20 মার্কের পরীক্ষা, ইংরেজি 20, গণিতে 10, সাধারণ বিজ্ঞানে থাকবে কত? 30 মার্ক। সাধারণ বিজ্ঞানে 30 এবং সাধারণ জ্ঞানে একটা বিশাল মার্ক থাকতেছে 20 মার্ক হচ্ছে তোমার সাধারণ জ্ঞানে, তোমাকে 20 মার্কের পরীক্ষা দিবে। আরেকটা কথা বলে রাখা ভালো, তোমাদেরকে বলি, তুমি যদি মেডিকেলের মতো যদি তুমি এই 100 মার্কের পরীক্ষার মধ্যে 40-এর নিচে পাও, 40 মার্কের নিচে যদি মার্ক পাও, তাহলে তুমি ফেল বলে গণ্য হবে। মানে তুমি এইখানে উত্তীর্ণ না, তুমি অকৃতকার্য বলে এটাকে গণ্য করা হবে। 40-এর উপরে মার্ক পাইলে তুমি মানে প্রাইভেট কোনো নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হইতে পারবা। যদি 40-এর নিচে পাও, কোনো নার্সিং ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা 3 বছর আবার 4 বছর মেয়াদি, তুমি ভর্তি হতে পারবা না। আবার বলতেছি 40-এর নিচে পাইলে। এরপরে 40-এর উপরে কখনো কখনো দেখে গেছে যে তুমি যদি 70 অথবা 80 মার্ক অথবা আরো বেশি যদি মার্ক পাও, অর্থাৎ এর থেকে অধিক পেলে তুমি পাবলিক কোনো নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারবা। আবার বলতেছি 70, 80, 90, 100-এর মধ্যে যদি 70, 80, 90 এরকম মার্ক পেতে পারো, তাহলে তুমি কোনো একটা পাবলিক নার্সিং ইনস্টিটিউটে বা সরকারি কোনো নার্সিং ইনস্টিটিউটে তুমি ভর্তি হতে পারবা। আদারওয়াইজ তোমাকে প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটে পড়তে হবে। কিন্তু 40 পেলে কোথাও ভর্তি হইতে পারবা না, মেধা তালিকায় তোমার নামে আসবে না। বুঝাইতে পারছি কিনা, ক্লিয়ার কিনা? সো যারা নার্সিং প্রস্তুতি নিবা এইচএসসির পরবর্তী, তারা ছোট্ট করে এই জিনিসগুলো একটু দেখে ফেলে। এখন কথা হচ্ছে যারা সেকেন্ড টাইমে রয়েছে, সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা যারা অলরেডি প্রিপারেশন নিছো, থার্ড টাইম নিছো, বারবার তোমরা সরকারিতে চান্স পাচ্ছ না, তাদেরকে বলে রাখি যে তোমার প্রস্তুতিতে একটু গড়মিল ছিল। যেহেতু এখানে তোমার প্রস্তুতিতে কি কি বিষয় ছিল না, সেই জায়গায় একটু বলি যে তোমাকে দৈনিক পড়াশোনা করতে হবে। অনেকে আছে যে এই যে দৈনিক যে পড়াশোনার কথাটা বলি, 4 থেকে 6 ঘন্টা, অনেকে বলে যে 1 ঘন্টা পরে অথবা কোচিংয়ে আসে আইসা আবার চলে যায়। সো তোমাদেরকে বলি, আমরা শুধুমাত্র কোচিংয়ে পড়াবো, কোচিংয়ের পড়াবো পাশাপাশি বিভিন্ন সময় হচ্ছে প্র্যাকটিস থাকবে, আমাদের দেখা গেছে সাপ্তাহিক বিভিন্ন টেস্ট থাকবে, তারপর পুরো মাস শেষে একটা মডেল টেস্ট থাকবে। সো এইভাবে হচ্ছে তোমাদেরকে এইখানে পড়াশোনার জন্য একটা আলাদা হচ্ছে তাগদা প্রদান করা হবে। পাশাপাশি দৈনিক 4 থেকে 6 ঘন্টার জন্য তুমি যদি না পড়ো, এখানে অবশ্যই ভালো করবে না, সেই বিষয়টা আমরা পরোক্ষ করব। আচ্ছা, তারপর হচ্ছে তোমার সফল প্রস্তুতির জন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমাকে বিষয়ভিত্তিক রুটিন করতে হবে। তোমরা অনেকে আছে যে তোমার যেই সাবজেক্টে তুমি দুর্বলতা রয়েছে, ধরো তুমি ম্যাথে দুর্বল, সাধারণ জ্ঞান এইচএসসির পরে তুমি সাধারণ জ্ঞান বুঝো না, তুমি যখন সাধারণ জ্ঞানে প্রিপারেশন নিতে যাও, তুমি যেই ভুলটা করো সেটা হচ্ছে যে তোমার বিষয়ভিত্তিক কোন সাবজেক্টে উইকনেস রয়েছে সেইটা তুমি করো না, সেইখানে তুমি পড়ো না। সো তোমাকে বিষয়ভিত্তিক রুটিন বানিয়ে ওই সাবজেক্টকে ফোকাস করে পড়তে হবে। নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। আমাদের প্রতিষ্ঠানে প্রতিনিয়ত আমরা কি করে থাকি, শিক্ষার্থীদেরকে মডেল টেস্টের জন্য তাদেরকে এনকারেজ করে, যেন তারা নিয়মিত মডেল টেস্ট দেয়। কারণ মডেল টেস্ট দিলে মনে হয় যেন তুমি পরীক্ষার মধ্যে তুমি বসে আছো। সো তোমাদের প্রস্তুতিটাকে আরও শানিত করতে তোমাকে নিয়মিত মডেল টেস্ট মাস্ট দিতে হবে। যে সকল শিক্ষার্থীরা মনে করে যে বাসায় বসে শিখে ফেলবো, নো, তুমি দেখা গেছে যে তোমাকে মডেল টেস্ট মাস্ট দিতে হবে। যে শুধুমাত্র বই পড়ে, গাইড পড়ে, পিডিএফ পড়ে তুমি শিখে ফেলবা, নো, হবে না। তোমাকে গাইডলাইনের পাশাপাশি হচ্ছে নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। তারপর বিগত বছরের প্রশ্ন সমাধান। আমি কি করি, শিক্ষার্থীতে আইসা বলি বিগত 5 থেকে 10 বছরের যত ধরনের চাকরির অথবা দেখা গেছে যে নার্সিং মানে ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন কাঠামোগুলো আসে, এই কাঠামো রিলেটেড যে প্রশ্নগুলো আছে, এগুলো বলি হচ্ছে একটা রিভিশন দেওয়ার জন্য। ঠিক আছে, কেন বলি? কারণ তুমি যদি 5 থেকে 10 বছরের বিগত প্রশ্নগুলো একটু সমাধান করে একটা রিভিশন দেও, তখন তোমার একটা ধারণা চলে আসবে যে নার্সিং পরীক্ষার প্রশ্নগুলো কীরকম, সহজ, কঠিন না মধ্যম সাইজের, আমাকে কীভাবে পড়তে হবে, কোন জায়গাগুলো আমি কম পারি, এইটা তুমি একটা ধারণা নিতে পারবা। তারপর দুর্বল বিষয়ের উপর বেশি গুরুত্ব। এখন দুর্বল বিষয়ের উপর বেশি গুরুত্ব দিলেই তোমার হচ্ছে প্রস্তুতি সুন্দর হবে, যেটা অলরেডি বিষয়ভিত্তিক রুটিনের মধ্যে আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি। এখন আমরা আসি পরের বিষয়, সেটা হচ্ছে যে ভুলগুলো এড়াতে হবে, রুটিন মেনটেন করতে হবে। এটা রুটিন না মানলে হবে না।
শুধুমাত্র মুখস্থ করলে হবে না। অনেকে মনে করে সাধারণ জ্ঞান মুখস্থের বিষয়। আমি যখন সাধারণ জ্ঞান শিক্ষার্থীদেরকে পড়াই, আমি বলি প্লিজ তোমরা মুখস্থ করবে না, তোমাদের ভাবনা চিন্তাকে এমনভাবে প্রসারিত করবা সাধারণ জ্ঞান যেভাবেই আসুক যেন দিতে পারো। সাধারণ জ্ঞানটাকে এমনভাবে পড়তে হবে, এমনভাবে রপ্ত করতে হবে, মুখস্থ না, ভাবতে হবে। শর্টকাট ট্রিকি কিছু ছোটো ছোটো কোয়েশ্চেন আছে, শর্টকাট কিছু মেথড রয়েছে, পাশাপাশি মনে রাখার কিছু টেকনিক রয়েছে। এইভাবে পড়তে, মুখস্থ নির্ভর দিয়ে এই ভর্তি পরীক্ষায় তুমি কি করতে পারবে না, টিকতে পারবে না। ওকে, তারপর মডেল টেস্ট তুমি যদি না দাও, এটা তো প্রথমেই বললাম সময় ব্যবস্থাপনার অভাব। অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা নার্সিং ভর্তি পরীক্ষায় এইচএসসির পরে 3-4 মাস পড়াশোনা করে জগা খিচুড়ি পাবে, তারপরে যখন তারা ভর্তি পরীক্ষায় বসে তখন পরীক্ষার হলে তারা সময়ের অভাব খুঁজে পায়, তারা সময়কে ম্যানেজ করতে পারে না। ফলে এইখানে যেমন ধরা খায়, কারণ তারা এর আগে কি করে না, মডেল টেস্ট দেয় নাই। ফলে তারা সময় ব্যবস্থা যথাসময়ে সে মডেল টেস্টে বা ভর্তি পরীক্ষায় সে সবগুলো দাগিয়ে আসতে পারে না। এইটা তাদের একটা সমস্যা হয়। আরেকটা সমস্যা কি হয়, সে অনেকে আছে এইচএসসি পরবর্তীতে সে কি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে না নার্সিং করবে, একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, পারিবারিক একটা চাপ থাকে, আর্থিক একটা সমস্যা থাকে, সে কি করবে, কোথায় পড়তে, সময় চলে যায়। এবং এই যে সময়টাকে সে ব্যবস্থাপনা করতে পারে না, এইটা হচ্ছে বড় ভয়। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন থেকে সময় ব্যবস্থাপনায় লেগে পড়ো। তোমাদেরকে ভাবতে হবে যে এই ছোট্ট সময় ভাবতে হবে যে আমাকে এইচএসসি পরবর্তীতে কি করব। আর ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এবং থার্ড টাইম যারা রয়েছে তারা ভাবতে হবে যে আমি যেই ভুলগুলো করছি আর করা যাবে না। আমাকে যেই প্রতিষ্ঠান থেকে ভালোভাবে আমাকে পড়ানো হয়, যেখানে সঠিক গাইডলাইন থেকে, যেখানে এক্সপেরিয়েন্স যারা টিচাররা রয়েছে, সেই প্রতিষ্ঠানে হচ্ছে আমি ভর্তি হব। সো আমরা এমনভাবে গাইডলাইন দেই, আমাদের যারা শিক্ষকরা রয়েছে, শিক্ষক প্যানেল রয়েছে, তাদের 13 থেকে 14 বছরের অভিজ্ঞতার আলোকে হচ্ছে তা তোমাদেরকে পড়াবে। এত অযাচিত কিছু বিষয় তোমাদেরকে এখানে পড়াবে না। এবং শেষ মুহূর্তে যে পড়াটা, এই শেষ মুহূর্তে এসে তুমি কি পড়া যদি শুরু করো, তাহলে এটা বড় লেভেলের একটা ভুল হবে। বুঝাইতে পারছি কিনা? বড় লেভেলের ভুল হবে। সো এই ভুলগুলা কি করা যাবে না, এড়াতে হবে। এই ভুলগুলা করা যাবে না। শেষ মুহূর্তে এসে তড়িঘড়ি করে এসে তুমি ভর্তি পরীক্ষার যদি প্রস্তুতি নাও, তাহলে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। আমি যে বলছি, তুমি কি রাগ করলা? আশা করি এটা না, রাগ করার কিছু নাই। কারণ তুমি যদি এই ভুলগুলো যদি না এড়াতে পারো, ভবিষ্যতে কিন্তু তোমাকেই প্রস্তুত হবে। 3 থেকে 4 মাসের মধ্যে তোমাকে প্রস্তুতিটাকে সুন্দর করতে হলে তোমাকে আগাইতে হবে এইভাবে। এখন বলতে পারো যে ভাইয়া, সাফল্যের সূত্র কি, সফলতা কিভাবে পাবো আমি নার্সিং ক্যারিয়ার? আমি অলরেডি বলে ফেলছি যে মার্ক ডিস্ট্রিবিউশন বা এইখানে কিরকম ক্যারিয়ার রয়েছে। তারপর রয়েছে এই তুমি নার্সিং পরীক্ষায় যদি ভর্তি পরীক্ষায় তুমি যদি নিজেকে প্রিপেয়ার্ড করো, তাহলে তোমার এইখানে সফলতার দিন শেষে এই সফলতাকে আরো দ্রুত পেতে হলে আমি কিভাবে করতে পারি? শুধুমাত্র কি আপনাদের গাইডলাইন? নো, তুমি প্রথমত তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। 3 থেকে 4 মাস টানা পড়তে হবে, গ্যাপ দেওয়া যাবে না। মাঝখান দিয়ে অনেকে হুড়ুহুড়ি করে দৌড়াদৌড়ি করে হবে না। তোমাকে নিয়মিত প্র্যাকটিস, রিভিশন এবং কনফিডেন্স ধরে রাখতে হবে। এবং এই পুরো বিষয়গুলো হচ্ছে আমরা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। ঠিক আছে? এরপর দেখি, প্রতিদিন পড়তে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে, যেগুলো আমরা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে পড়িয়ে থাকি। বারবার রিভিশন দিতে হবে। নিজের উপর কি রাখতে হবে? আস্থা, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা সবই নিজের উপর রাখতে হবে, অন্যের উপর রাখলে হবে না। অনেকে ভর্তি পরীক্ষা এইচএসসির পরে গিয়ে হাঁপিয়ে ওঠে, ইস কতগুলো পরীক্ষা দিলাম, 12টা 14টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে এখন আবার ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। নার্সিং সমস্যা নাই, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে, আল্লাহ তোমার নামে দাগাইলাম, এভাবে দাগায় চলে আসে সে। কিন্তু পরে দেখা গেছে সে কোনো ভর্তি পরীক্ষায় সে কিন্তু ভালো করতে পারে না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলতে সাফল্যের সূত্র হচ্ছে এই বিষয়গুলো তোমাকে এইচএসসি পরবর্তী তোমাকে মেনটেন করতে হবে। যারা সেকেন্ড টাইম রয়েছে তাদেরকেও আবারও বলতেছি, নার্সিং ক্যারিয়ারের সম্ভাবনা কতটুকু? অনেকে বলে যে, অনেক অভিভাবক বলে যে আচ্ছা আমার ছেলে বা আমার মেয়েটাকে নার্সিংয়ে দিতে চাচ্ছি, কিন্তু এখানে সম্ভাবনা কি? আদৌ কি সে দিন শেষে কি বেকার থাকবে? নো, বেকার থাকবে না। এখানে টেকনিক্যালি অনেক বিষয় এখানে শেখানো হয়। আমি অনেক নার্সিং শিক্ষার্থী দেখছি যে যারা কখনো বেকার থাকেনি এবং তাদের আর্থিক সচ্ছলতা যেমন ভালো ছিল, যারা সরকারিতে চান্স পায় তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন সরকারিতে চান্স পায়। সো নার্সিং ক্যারিয়ারের সম্ভাবনা হচ্ছে তুমি একটা সরকারি হাসপাতালে কি করতে পারবা, তোমার পেশা হিসেবে নার্সিং ক্যারিয়ার কি সূচনা করতে পারবে। বেসরকারি হাসপাতাল তুমি যদি সরকারি হাসপাতালে না হয়, আরেকটা বিষয় বলে বাংলাদেশ সরকার অর্থাৎ বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে সিনিয়র স্টাফ নার্স অর্থাৎ এই যে স্টাফ নার্স
প্রতি বছর স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয় 10ম গ্রেড, ঠিক আছে। এই 10ম গ্রেডের বর্তমান যদি নবম পে স্কেল প্রদান করা হয়, এই 10ম গ্রেডের বেতন প্রায় আসবে 40-45 হাজার প্লাস চলে আসবে অন এভারেজ, সব ভাতা টাতা মিলে 40-45 হাজার টাকা। তুমি যদি একটা সরকারি হাসপাতালে স্টাফ নার্স হিসেবে বিপিএসসির অধীনে পরীক্ষা দিয়ে যদি হতে পারো, তাহলে তোমার জন্য বিশাল একটা সুযোগ। সো আমাদের এখানে নার্সিং প্রিপারেশন নিয়ে তুমি 3 থেকে 4 বছর নার্সিংয়ের প্রিপারেশন নিজেকে নার্স হিসেবে তৈরি করে, তখন তোমাকে বিপিএসসির আন্ডারে, তুমি যখন ডিগ্রিটা পেয়ে যাবে নার্স, তখন তুমি বিপিএসসির আন্ডারে যখন চাকরি পরীক্ষা দিবা, তখন প্রথমে স্টাফ নার্স 10ম গ্রেডের খুবই স্বাচ্ছন্দ্যে এবং সম্মানের সহিত সরকারি হসপিটালে তুমি কি করতে পারবা, তোমার কেরিয়ার জার্নি শুরু করতে পারবা। এরপরে তুমি যদি সরকারি না হয়, তুমি বেসরকারি হসপিটাল সিভি জমা দিয়ে তুমি তোমার বেসরকারি হসপিটালে তুমি কি করতে পারো, নার্স হিসেবে জয়েন করতে পারো। বিদেশে তুমি তো এই যে বললাম, এর শুরুতে বলছি যে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন নার্সদের অফার দিয়ে থাকে বিদেশে কর্মসংস্থানের জন্য। আচ্ছা, তারপর উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য নার্স হিসেবে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা তুমি যেতে পারবা। তারপর শিক্ষকতা এবং প্রশাসনিক বিভিন্ন পদে তুমি কিন্তু যেতে পারো নার্স হিসেবে। অনেক নার্সরা অনেকদের টিচিং প্রফেশন হিসেবে তারা যায়, তারা বিভিন্ন ধরনের হসপিটাল, বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন ধরনের সেন্টারে তারা কি করে প্রশাসনিক বা তাদের আমলাতান্ত্রিক যে বিষয়গুলো বা আমলা যে পদগুলো রয়েছে, এই পদগুলোতে তারা যেতে পারে, অর্থাৎ এবং তারা শিক্ষকতা করতে পারে। সো নার্সিং কেরিয়ার সমূহ সম্ভাবনা, আমি বলবো একদম সুন্দর কেরিয়ার। সো এই ভুলটা করবা না। তোমাদের লাইফকে আরো উজ্জ্বল করতে হলে নার্সিং কেরিয়ারটা তোমার হবে স্বাচ্ছন্দ্যময়, এই প্রত্যাশা আমি করি। এই যে এখানে দেখো, ড্রিম বিগ, স্টার্ট টুডে। সো এই যে ভাইয়াকে দেখতে, ছোট ভাইয়া, তাই না, একদম আমার ছোটবেলার ছবি। এখানে দেওয়া হলো যে দিন শেষে হচ্ছে আমি মনে করি আমি আমার জায়গা থেকে সফল, কারণ দেখো ড্রিম বিগ, আমি ছোটবেলা থেকে বড় স্বপ্ন দেখতাম এবং স্বপ্ন দেখতাম এই জন্য, যার ফলে আমি অনার্স মাস্টার্স একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়তে পারছি। এই যে ছবিতে দেখতে পাচ্ছ তোমাদের রাহাত ভাইয়া, এই রাহাত ভাইয়া আজ কিন্তু সফল। কেন তোমাদের সামনে সফল বলতেছি? কারণ তোমাদেরকে আমি পড়াইতে পারতেছি এবং আমি তোমাদেরকে যে বিষয়টা আমি পড়ায় থাকি সেটা হচ্ছে জেনারেল নলেজ, একদম সহজভাবে, একদম নিখুঁতভাবে, যেভাবে তোমাদের নার্সিং পরীক্ষায় যাতে যেই প্রশ্নগুলো সহজভাবে উপস্থাপন করা যায়, এই বিষয়গুলো তোমাদের সাধারণ জ্ঞানে পড়ানো হবে। সো স্বপ্ন বড় দেখতে হবে। তুমি যদি নার্স হিসেবে নিজেকে ক্যারিয়ার করতে চাও, সাদা অ্যাপ্রন পরে, হ্যাঁ, নিজেকে যদি একদম ডাক্তার একজন অ্যাসিস্ট হিসেবে হসপিটালের রুগীর একদম কাছার নিকট সম্পর্কিত হয়ে তুমি যখন কাজ করবা, তখন যে একটা ভালো লাগা কাজ করবে সেটা তুমি ভাবতেও পারবা না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলতেছি আজকের পরিশ্রমে আগামী দিনের নার্সিং ক্যারিয়ারের ভিত্তি। সো এইচএসসি পরীক্ষার পরে পরিশ্রমে লেগে যাও 3 থেকে 4 মাস, জাস্ট 3 থেকে 4 মাস পরীক্ষা মানে প্রিপারেশন নেবা। সো স্টে ফোকাস, স্টে ডেডিকেটেড, স্টে মোটিভেটেড। সো ভাইয়ার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই কি করবে, নিজেকে মোটিভেটেড রাখবে, নিজেকে একদম নার্স হিসেবে কিভাবে তৈরি করতে পারো, সেই যে জার্নিটা, এই জার্নিটা যেন সুন্দর হয় এবং নিজেকে যেন সুন্দরভাবে তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নে যেন নিতে পারো, সেই প্রত্যাশা থাকবে। এবং আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের, আমাদের হাত ধরে অনেক শিক্ষার্থী পাবলিক বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছে, অনেক প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটে রয়েছে, সর্বোচ্চ মার্ক পেয়েছে। সো শিক্ষার্থীদের সেই প্রত্যাশা রেখে আমাদের প্রতিষ্ঠান থেকে সবসময় শিক্ষার্থীদেরকে একটা জিনিস বুঝিয়ে থাকে যে তোমরা এই 3 থেকে 4 মাসটা লেগে থাকো, ফোকাসড করতে হবে এবং আমাদের গাইডলাইন যদি মানো, তোমরা কখনো বিপদে যাবে না। তোমাদের স্বপ্ন এবং তোমাদের যেই জায়গায় তোমরা যেতে চাও সেটা বাস্তবায়নের জন্য আমরা হচ্ছে বদ্ধপরিকর। সো সবাই শেষ পর্যন্ত ভালো থাকো, সবার জন্য শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য।